নমস্কার, ম্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। এপিসোড 1 আর 2 কমপ্লিট করে এবার আমরা 3তে এসে পড়েছি। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। হ্যাঁ, ফাইনালি দার্জিলিং। দার্জিলিংয়ে যাওয়ার জন্য তাকদা থেকে আমরা সকাল 9:30টার সময় ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়লাম। আজকে সকাল থেকেই আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘের দেখা, কিন্তু সেই ছেঁড়া ছেঁড়া মেঘের আড়াল থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছেন। আমরা আজকে প্রথমবার চলে যাব তিনচুলের গুম্বাডারা। এই গুম্বাডারা থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। সেই ভিউয়ের আশায় আমাদের গাড়ি ছোটালো অনুজ। না, কাঞ্চনজঙ্ঘা আমাদের হতাশ করেননি, উনি দেখা দিয়েছেন। গুম্বাডার ঠিক একটু ওপরে আমরা একটা ছোট্ট বাড়ির নিচে দাঁড়িয়ে সাইট সিনটা উপভোগ করছি, কারণ গুম্বাডারাতে একটু দেখলাম ওপর থেকেই অনেক ভিড়। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা এবার ছুটে চললাম লামাহাটার দিকে। মোটামুটি 1 ঘন্টা লাগে লামাহাটা পৌঁছতে তাকদা থেকে, কিন্তু সাইট সিন করে আস্তে আস্তে আমাদের ঘন্টা 2 সময় লাগলো। লামাহাটা ইকো পার্কে ঢোকার জন্য অ্যাডাল্টদের 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। সেই টিকিটটা কেটে আমরা সোজা ঢুকে পড়লাম লামাহাটা ইকো পার্কে। চা বাগান দেখে আসার পর ফুলের বাগানে আমরা প্রবেশ করলাম। চারিদিকে শুধু ফুল আর ফুল, আর ওপরে পাইনের জঙ্গল, আর তারও ওপরে রয়েছে ঝিল। জানি না আদৌ ঝিলে যেতে পারবো কিনা। ইকো পার্কে আসার পর ঋষি কিন্তু খুবই আনন্দিত। এখানে 2-3টে পাথরও কুড়িয়ে নিয়েছে এবং বলেছে যে বাড়ি নিয়ে যাব, এবং সেই বাড়িতে গিয়ে ওর খেলনা যেখানে থাকে সেখানে সে সেটা গিয়ে রাখবে অ্যাজ এ স্মৃতি, যাতে সে মনে করতে পারে সে এখানে এসেছিল। যাই হোক, আমরা প্রথমে ভাবলাম যে হয়তো ঝিলে যাই, কিন্তু এখানকার লোকেদের মুখে শুনলাম যে ঝিলের জল অনেকটাই শুকিয়ে এসেছে। নামপোখরি লেকের যে অভিজ্ঞতা সেটা যাতে আবার না হয়, সেই জন্য আমরা ভাবলাম ত্যাগ করি। তাই বেশিক্ষণ না থেকে আমরা চললাম সোজা জোরবাংলো এবং সেখান থেকে দার্জিলিং। ঘুম স্টেশন দেখেই টয় ট্রেনের কথা মনে পড়ে যায়। আমাদের এইবারের ঘোরার মধ্যে টয় ট্রেনের কিন্তু কোনো জায়গা রাখিনি। এখন দেখা যাক, ইচ্ছে আছে যদি টয় ট্রেনে চাপা যায়, কিন্তু কতটা কি পারবো বা পাবো সেটা ঠিক জানা নেই। দার্জিলিং স্টেশন থেকে আমাদের হোটেলটা পায়ে হেঁটে 17 মিনিটের মতন, আর দার্জিলিং ম্যাল থেকে মিনিট 3। আমাদের রুম ছিল প্রিমিয়াম ভিউ রুম, এবং সত্যি কথা বলতে এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য সত্যি অপূর্ব। মনে হয় এই জানলার ধারে বসেই 8 ঘন্টা থেকে 2 ঘন্টা আরামসে সময় কাটানো যেতে পারে। এরকম মনের মতন রুম আর এরকম মনের মতন ভিউ পেয়ে গেছি, ব্যাস আর কি। এবার আমাদের প্ল্যান হচ্ছে ফ্রেশ হব, লাঞ্চ করব, আর একটা টেনে ঘুম দেব। ঘুম থেকে উঠে সোজা চলে যাব ম্যালে। দার্জিলিংয়ের ম্যালে এসে একটু গুলিয়ে ফেলেছি। 25শে ডিসেম্বরের পার্ক স্ট্রিট নাকি এটা সত্যিই ম্যাল?
তবে কেভেন্টার্স ভাই আমাদের কিন্তু সাহায্য করে দিয়েছে, যে বলে দিয়েছে যে ম্যাল আছে ম্যালেতেই। ম্যালও যেরকম, গ্লিনারিজও আমাদের কাছে ঠিক সেরকম। আর সেরকমই হচ্ছে গ্লিনারিজের সামনে ছবি তোলার ভিড়। ভিড়টা অনেকটা বয়সের মতন, প্রত্যেক দিন বাড়তে থাকে। যাই হোক, ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম আর একটু ভেতর দিকে। ফাউন্টেন বন্ধ, অন্ধকার হয়ে আছে চারিদিকটা। একটু এগোতেই দেখি মা মেলেতে বাঁশ পোতা, এখানে নাকি সরস মেলা হবে। আর সেই মেলার স্টলের জন্য বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে কাঠামো। দু সাইডে দুটো স্টলের মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। মোদ্দা কথা, দার্জিলিং মেলের যে সৌন্দর্য সেটা একেবারেই নেই, মনটা ভেঙে গেল। কিন্তু ঋষি এদিকে খুঁজে পেয়েছে ব্যাটারি চালিত গাড়ি কাকুকে। হচ্ছে তো, শুনতে পাচ্ছি তো, এই তো। হ্যাঁ, এবার টাইম ইভিনিং স্ন্যাক্সের। আমরা যতবারই দার্জিলিং মেলে গেছি, আমরা কিন্তু সত্যি কথা বলতে গ্লিনারিজ বা কেভেন্টার্সে কখনোই চেষ্টা করিনি। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য কেভেন্টার্সে চেষ্টা করি ঠিক কথা, কিন্তু গ্লিনারিজে একবারই করেছি, ব্যাস। কিন্তু আমরা প্রত্যেকবার এই গোল্ডেন টিপসে এসে অবশ্যই ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্ট করবই করব। আসলে এইটার একটা যে ভিউর যে মজা, সেটা সত্যি অনবদ্য। আর সেইটার জন্যই আমরা ছুটে ছুটে আসি এখানে। আজকে আমাদের প্ল্যান এই পর্যন্তই। এবার সোজা হোটেলে চলে যাব। এখন সকাল 7টা। ঘুম থেকে উঠেই পর্দা সরাতেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব দৃশ্য, অপূর্ব। ব্রেকফাস্ট সেরে সকাল 8:15 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা আজকে দুটো জায়গায় যাচ্ছি, রোপওয়ে আর জু। সেই জন্য আমরা কোনো লোকাল গাড়ি প্রথম থেকে রিজার্ভ করে রাখিনি। আমরা যেটা ঠিক করেছি যে হোটেল থেকে পায়ে হেঁটে সোজা চলে যাব আগে বাস স্ট্যান্ড, সেখান থেকে শেয়ার গাড়িতে করে বা নেপালি ভাষায় বলতে গেলে গোটে গাড়িতে করে চলে যাব দার্জিলিং রোপওয়ে। আর যেহেতু রোপওয়েতে তাড়াতাড়ি পৌঁছানো, সেই জন্য আমরা শেয়ার গাড়িটাকেই একরকম রিজার্ভ করে নিলাম 300 টাকা দিয়ে। সোজা চলে গেলাম আমরা দার্জিলিং রোপওয়ে। দার্জিলিং রোপওয়েতে আমরা এসে পৌঁছালাম 8:45। কিন্তু 8:45 এসে যা দেখলাম, আমরা কম করে হলেও 100 জনের পরে লাইনে রয়েছি। এখানে সারাদিনে টোটাল 500টা টিকিট বিক্রি করা হয়, অর্থাৎ 500 জনকে আপ ডাউন করানো হবে রোপওয়েতে। তার থেকে বেশি যদি হয় তাহলে কিন্তু টিকিট দেওয়া হবে না। সুতরাং রোপওয়েতে আসলেই যে রোপওয়ে চাপা যাবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই জায়গাটাতে লাইন দিয়ে দাঁড়াতে হবে, আর ওই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দিয়ে রোপওয়েগুলো আপ ডাউন করে। রোপওয়েতে একবার উঠে একদম নিচে গিয়ে নামার মধ্যে টোটাল সময় লাগে 20 মিনিট। আসা যাওয়া নিয়ে 40 মিনিট সময় লাগে। আর তারপরে আপনারা যদি নিচেতে থাকতে চান কিছুক্ষণ, সেখানে থাকলে সেটা এক্সট্রা সে সময়টা। তবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই চলে আসাটাই ভালো। Two adult, one child. Child age 4 years. 150. Yeah. चलो चलो चलो। এই লাইনে দাঁড়ালাম দীর্ঘ 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমাদের সময় এলো রোপওয়েতে চাপবার।
এই রোপওয়েতে সিস্টেম হচ্ছে একবার একটা রোপওয়েতে ম্যাক্সিমাম 6 জন বসতে পারে, আর এই কারণের জন্যই আমাদের লাইনটা এগোতে অনেকটা টাইম লেগে গেল। 2.5 ঘন্টা আমাদের এখানেই চলে গেল, রোপওয়েতে এখনও চড়তে পারিনি। আমার আর দীপানিদার একটা টেনশন ছিল যে ঋষি কিন্তু এর আগে রোপওয়েতে কখনো চড়েনি, তো প্রথমবার রোপওয়েতে চড়ে কীরকম রিয়্যাক্ট করবে সেটা আমাদের কাছে অজানা। কিন্তু আমরা বেকারই ভয় পাচ্ছিলাম। ঋষি দিব্যি এনজয় করছে, এইখানে চায়ের বাগান, ওখানে বাঁশঝাড়, ওই দেখো এই দেখো, এইসব সারাক্ষণ ধরেই করে গেল। অবশেষে আমাদের নামার সময় হয়ে গেল এখানে রঙ্গিত টি এস্টেটের এখানে। আমরা প্রথমে ঠিক করেছিলাম এখানে নেমে একটু কিছু খাবো, ম্যাগি বা মোমো কিছু যদি খাওয়া যায়, কিন্তু নেমে এসে দেখলাম এখানে একটি মাত্র দোকান খোলা, কিন্তু সেই দোকানেও কিছু পাওয়া যাচ্ছে না। একমাত্র ম্যাগি যদি হয় তাহলে পেতে পারি, কিন্তু সেটাতেও আধ ঘন্টা বসতে হবে। তাই অগত্যা আমরা আর কিছু না করে এইখানে একটু ঘুরে টুরে আবার রোপওয়েতে উঠে এসে বসলাম। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের ফেরার রোপওয়ে চলে এলো। কোনো এক দল ওপর থেকে নিচে নামলো, তাদেরই রোপওয়েটা খালি হওয়াতে আমরা রোপওয়েতে উঠে বসলাম। আর এই রোপওয়েতে করেই আমরা আবার পৌঁছে গেলাম আমাদের যেখান থেকে শুরু করেছি সেই স্থানে। কিন্তু রোপওয়েতে আসা যাওয়া এই যে 20-40 মিনিটটাই ম্যাক্সিমামটাই চা বাগানের ওপর দিয়েই আমাদের কেটেছে। কিন্তু সত্যি কথা বলতে অপূর্ব সেই দৃশ্য সত্যি কথা বলতে বলে বোঝানো যাবে না। আপনারা যতক্ষণ না যাচ্ছেন সেই জায়গায়, আপনারা আমাদের কথা শুনে যতটুকুন উপলব্ধি করতে পারছেন, কিন্তু তার থেকেও বেশি উপলব্ধি করবেন যখন দেখবেন। অবশেষে দার্জিলিং রোপওয়ে আমাদের চড়া কমপ্লিট হলো। খুবই দারুণ অনুভূতি, খুবই দারুণ অভিজ্ঞতা। এইবার আমাদের কিন্তু পেট পুজো করার পালা। আর দার্জিলিংয়ে এসে এই রকম সময় পেট পুজো মানেই হচ্ছে গরম গরম মোমো। বাইরে কোথাও মোমো খাওয়া মানেই আমার পছন্দ হচ্ছে ভেজ মোমো। ভেজ মোমো ছাড়া আমি অন্য কোনো মোমো খেতে পছন্দ করি না। দার্জিলিং রোপওয়ে শেষ করে
নিচে এসে মাত্র 100 টাকায় লোকাল ট্যাক্সিতে করে চলে এলাম দার্জিলিং জু। তবে রোপওয়ে থেকে জু কিন্তু হেঁটেও আসা যায়, পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু ঋষির জন্য ওই রাস্তাটা অনেকটাই বলে আমরা ঠিক করলাম ট্যাক্সি করে নেওয়াটাই বেটার। জুতে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম, তখন বাজে ঘড়িতে 2টোর কাছাকাছি। দার্জিলিং জু ঋষির কিন্তু এই প্রথমবার। তবে একটা কথা আপনাদের আমি বলবো যে দার্জিলিংয়ে যদি আসবেন ঘুরতে, জু কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। এই রকম জু ইন্ডিয়াতে খুব কমই আছে। তবে ঋষির কিন্তু এই জুতে আসার একটা অন্য কারণ আছে, সেটা হচ্ছেন ইনি রেড প্যান্ডা। এই রেড প্যান্ডা দেখার জন্য ঋষি কিন্তু খুব উৎসুক ছিল। বিভিন্ন ধরনের পশু পাখি দেখে ঋষি তো একদম আনন্দে আত্মহারা। কাকে ছেড়ে কাকে দেখবে, এই খাঁচা থেকে ওই খাঁচা, একে হাততালি ডাকছে, ওকে চিৎকার করে ডাকছে, যদিও চিৎকার করা কিন্তু বারণ। ফাইন্ডিং নিমোর ক্যারেক্টারগুলো সে যখন অ্যাকুরিয়ামেতে জ্যান্ত দেখছে, সে তো দেখে আনন্দে আত্মহারা পুরো। তবে ঘোরার মাঝখানে আমরা একটু নিয়ে নিয়েছিলাম ছোট্ট করে আইসক্রিম ব্রেক। ব্রেকের পরে আমরা আবার শুরু করলাম ঘোরা। অনেক কিছু জন্তু দেখলাম, সাইবেরিয়ান টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, বিভিন্ন ধরনের ডিয়ার, বিভিন্ন ধরনের পাখি। সত্যি কথা বলতে দার্জিলিং জুতে যতবারই আসি ততবারই যেন ভালো লাগে। আজকের মতন এবং এইবারের মতন দার্জিলিং ভ্রমণ শেষ। কালকে আমাদের ট্রেন, কালকে আমাদের ফিরে যেতে হবে দার্জিলিং থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ভ্রমণের 5ম দিন এবং শেষ দিন। সকালবেলাতেই আমরা পায়ে হেঁটে চলে এসেছি দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনটা প্রত্যেকবার আমরা কিন্তু একবার আসবই, তাতে টয় ট্রেন চড়ি কি না চড়ি। কিন্তু এখানে আসার পর টিকিট কাউন্টারে খবর নিয়ে দেখলাম যে একটা ট্রেন কিন্তু খালি রয়েছে, 1:23-এর সময় ছাড়বে। তাই কোনো কিছু চিন্তা না করে আমরা ট্রেনের টিকিটটা কেটে ফেললাম। আর আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করে ফেললাম। ঠিক করলাম অনুজ আমাদের মালপত্র নিয়ে স্টেশন থেকে সোজা চলে যাবে ঘুম স্টেশনে, আর আমরা ঘুম স্টেশনে টয় ট্রেনে করে পৌঁছে যাব। সেখান থেকে আমরা অনুজের গাড়িতে করে সোজা চলে যাব এনজেপি। আর সারপ্রাইজ প্ল্যান সব সময় কিন্তু ভালো হয় এবং সারা জীবন মনে থেকে যায়। আমাদেরও সেরকমই একটা কিছু হবে আশা করছি। দার্জিলিং স্টেশন থেকে আমরা চলে এসেছি মেলেতে, শেষবারের মতন একবার একটু দেখে নেওয়া, চোখের দেখা। দুপুরবেলায় লাঞ্চ করে অনুজের গাড়িতে মালপত্রগুলো তুলে দিয়ে হোটেল থেকে সোজা পায়ে হেঁটে চলে এসেছি ঠিক টাইমের মধ্যে দার্জিলিং স্টেশনে। এসে দেখি ট্রেন দাঁড়িয়ে, ট্রেনে উঠে বসে পড়লাম সিট অনুযায়ী, আর ট্রেন ছেড়ে এগোতে শুরু করলো বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশনের উদ্দেশ্যে। ঘুম স্টেশনে পৌঁছতে ট্রেনের টাইম লাগবে 1 ঘন্টা, আর আমাদের ফেরার ট্রেন এনজেপি থেকে সন্ধ্যে 8:30-টার সময় পদাতিক এক্সপ্রেসে। তো সুতরাং অসুবিধে কিছু নেই, আমরা একটু টেনশন ফ্রি ছিলাম। আর দেখতে দেখতে মিনিট 15 থেকে 20-র মধ্যেই পৌঁছে গেল বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের এই দৃশ্য সত্যি ভোলার নয়।
আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বাকি ব্লগটুকুন দেখুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.